তৌহিদ আফ্রিদি বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েশনের জগতে বেশ পরিচিত একটা নাম, কিন্তু এই পরিচিতির আড়ালে কি অন্য কোনো গল্প লুকিয়েছিল? সম্প্রতি তার গ্রেফতারের পর এমন সব অভিযোগ সামনে আসতে শুরু করেছে যা তার এতদিনকার ইমেজকে একেবারে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। তো প্রশ্নটা তো এখানেই, কিভাবে একজন জনপ্রিয় ভ্লগার আর ইনফ্লুয়েন্সার রাতারাতি অপকর্মের মাফিয়া হিসেবে পরিচিত হয়ে উঠলেন? চলুন তার এই চাঞ্চল্যকর গ্রেফতারের ঘটনা থেকে শুরু করে পুরো রহস্যটা ধাপে ধাপে জানার চেষ্টা করা যাক। গল্পের শুরুটা হয় সেই দিন যেদিন তৌহিদ আফ্রিদির গ্রেফতারের খবরটা চারদিকে ছড়িয়ে পড়ে। ঠিক কি ঘটেছিল সেদিন চলুন একবার দেখে নিই। ঘটনাটা বরিশালের। সিআইডির একটা বিশেষ দল তাকে ওখান থেকে গ্রেফতার করে, আর শুধু তিনিই নন, তার বাবা নাসিরুদ্দিন সাথীও এখন কারাগারে। গ্রেফতারের পর আদালত তাদের দুজনকেই জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ডে পাঠিয়েছে। এখন কথা হলো তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলাটা হলো সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়কার একটা হত্যাকাণ্ড নিয়ে। আর অবাক করার মতো বিষয় হচ্ছে, এই মামলায় তিনি 11 নম্বর আসামি, যেখানে প্রধান আসামি করা হয়েছে দেশের সাবেক প্রধানমন্ত্রীকে। এখানেই তার পরিচয়ের একটা অদ্ভুত দিক আমাদের সামনে আসে। মানে একদিকে তিনি হাজার হাজার তরুণের কাছে একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, একটা টিভি চ্যানেলের মালিকের ছেলে, আর অন্যদিকে বিভিন্ন রিপোর্টে তাকে বলা হচ্ছে অপকর্মের মাফিয়া বা ভয়ঙ্কর নির্যাতনকারী। এই দুই পরিচয়ের মধ্যে ব্যবধানটা কিন্তু অনেক। তার গ্রেপ্তারের খবরটা ছড়ানোর সাথে সাথেই যেন অভিযোগের একটা বন্যা বয়ে গেল। ঠিক কি অভিযোগ উঠছে তার বিরুদ্ধে? তালিকাটা কিন্তু বেশ লম্বা আর খুবই গুরুত্বপূর্ণ। অভিযোগগুলো শুনলে সত্যি অবাক হতে হয়। একদিকে যেমন শতাধিক তরুণীকে শোষণ আর তাদের ব্যক্তিগত ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করার মতো মারাত্মক অভিযোগ আছে, তেমনি অন্যদিকে গুলশান বনানীর মতো জায়গায় মাদক সিন্ডিকেট চালানো, এমনকি আলোচিত মুনিয়া হত্যা মামলায় তার জড়িত থাকার কথাও বিভিন্ন সূত্রে উঠে আসছে। ভুক্তভোগীদের মনে ভয়টা যে কী পরিমাণ ছিল তা এক ভুক্তভোগীর এই কথাতেই স্পষ্ট। তিনি বলেছেন, আফ্রিদির ক্ষমতার দাপটে তাদের জীবনটা দুর্বিষহ হয়ে উঠেছিল, কিন্তু সেই ভয়ে কেউ মুখ খোলার সাহস পায়নি। এখন স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে, এত এত গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও এই কর্মকাণ্ডগুলো কিভাবে দিনের পর দিন চলছিল? রিপোর্টগুলো বলছে এর পেছনে ছিল একটা শক্তিশালী ক্ষমতার বর্ম, যা তাকে সবসময় রক্ষা করত। অভিযোগটা হলো আফ্রিদি একা এই সব কিছু করেননি। তাকে সুরক্ষা দেওয়ার জন্য পর্দার আড়ালে একটা শক্তিশালী নেটওয়ার্ক কাজ করত, যার কারণে তিনি সবসময় ধরাছোঁয়ার বাইরে থাকতে পারতেন। আর এই নেটওয়ার্কে কাদের নাম উঠে এসেছে শুনলে রীতিমতো চমকে যেতে হয়। অভিযোগের আঙুল উঠেছে সরাসরি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীর দিকে, এমনকি ঢাকা মহানগর ডিবির তৎকালীন প্রধানের নামও আছে এই তালিকায়। দেশের আইন আর বিচার ব্যবস্থার শীর্ষ ব্যক্তিরাই যদি এভাবে সুরক্ষা দেন, তাহলে বিচার পাওয়াটা কতটা কঠিন তা তো বোঝাই যাচ্ছে। রিপোর্ট অনুযায়ী এই দায়মুক্তির চক্রটা একটা নির্দিষ্ট পদ্ধতিতে কাজ করত। কোনো অপরাধ করার পর বাবার টিভি চ্যানেল আর উপরমহলের যোগাযোগ ব্যবহার করে যে কোনো আইনি ঝামেলা থেকে খুব সহজেই তিনি পার পেয়ে যেতেন। কিন্তু এত ক্ষমতা, এত প্রভাব, এর উৎসটা ঠিক কোথায়? অভিযোগের তীর কিন্তু বারবার একটাই প্রতিষ্ঠানের দিকে যাচ্ছে, আর সেটা হলো মাই টিভি। আর এই টিভি চ্যানেলের মালিকানা নিয়েও রয়েছে এক চাঞ্চল্যকর গল্প। রিপোর্ট অনুযায়ী মাই টিভি শুধু একটা মিডিয়া চ্যানেল ছিল না, বরং এটাই ছিল তাদের ক্ষমতা আর প্রভাব খাটানোর মূল কেন্দ্রবিন্দু বা পাওয়ার হাউস। আর এখানেই গল্পের আসল মোড়। বিলকিস বেগম নামে একজন নারী দাবি করছেন এই চ্যানেলটির আসল প্রতিষ্ঠাতা তিনি। তার অভিযোগ, একসময় তার কর্মচারী হিসেবে কাজ করা নাসিরুদ্দিন সাথী জোর করে তার কাছ থেকে চ্যানেলটা কেড়ে নিয়েছেন। বিলকিস বেগমের বক্তব্যটা বেশ পরিষ্কার। তিনি সরাসরি অভিযোগ করেছেন যে নাসিরুদ্দিন সাথী একসময় তার অধীনে কাজ করতেন, কিন্তু পরে সেই প্রভাব আর ক্ষমতার জোরে তাকেই তার নিজের কোম্পানি থেকে সরিয়ে দিয়েছেন। আচ্ছা, পেছনের গল্প তো অনেক হলো, এবার আবার বর্তমানে ফেরা যাক। আফ্রিদি আর তার বাবা এখন কারাগারে। এরপর পরিস্থিতিটা ঠিক কোন দিকে যাচ্ছে, আর তদন্তের কি অবস্থা? আসলে রাজনৈতিক পট পরিবর্তনের একটা বড় প্রভাব পড়েছে এই ঘটনায়। যারা এতদিন ক্ষমতার ভয়ে চুপ ছিলেন, সেই ভুক্তভোগীরা এখন একে একে সামনে আসছেন, কথা বলছেন। এর কিছু প্রমাণও আমরা দেখতে পাচ্ছি। যেমন কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ মামলা করার কথা জানিয়েছেন, আরেকজন ক্রিয়েটর প্রায় 2.5 বছর আগের একটা ঘটনার সামনে এনেছেন। শুধু তাই না, শোনা যাচ্ছে নাম প্রকাশ না করে আরও অনেক ভুক্তভোগী এখন ভোলাস্টির কাছে তথ্য দিচ্ছেন। এদিকে আইন প্রয়োগকারী সংস্থা সিআইডিও জানিয়েছে, তাদের কাছে আসা প্রত্যেকটা অভিযোগই তারা খুব গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে, আর অভিযোগ সত্যি প্রমাণ হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাহলে সব মিলিয়ে পরিস্থিতিটা এখন বেশ জটিল। বাবা ছেলে কারাগারে, ক্ষমতার সেই পুরনো ছায়াও আর নেই, আর সবচেয়ে বড় কথা, ভুক্তভোগীরা এখন মুখ খুলছেন। এখন দেখার বিষয়, এই ঘটনার গভীরে লুকিয়ে থাকা আসল সত্যিটা কি আমরা জানতে পারব? উত্তরটা হয়তো সময় বলে দেবে।